গাজায় ইসরায়েলের সর্বাত্মক হামলায় 18 ফিলিস্তিনির প্রাণহানি, মরদেহ হস্তান্তর স্থগিত করল হামাস। যুদ্ধবিরতি চুক্তি বাতিল হয়নি দাবি যুক্তরাষ্ট্রের। নির্বাচনে আসন সমঝোতায় জামায়াত ইসলামী জোট গড়ছে কওমি ঘরানার অন্তত 5টি দলের সাথে। আনুষ্ঠানিক ঘোষণা তফসিলের পর চলছে প্রার্থী বাছাইয়ের কাজ। আমরা মনে করি বৃহত্তর ক্ষেত্রে আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ। তফসিলের পরপরই আমরা এই সমঝোতার যে অবস্থাটা তৈরি করবো, স্পষ্ট করবো। জোট কার সাথে হবে বা সমঝোতা কার সাথে হবে, এটা সময় আসলে আমরা সিদ্ধান্ত নেব। জাতীয় নির্বাচনের আগেও করা যাবে গণভোট। সংবিধান সংস্কারে সংসদের জন্য সময় 9 মাস। জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশ। যদি সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারেন, তাহলে গণভোটে পাশ হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে। রাজনৈতিক স্থিতিশীলতা দ্বিপাক্ষিক উন্নয়নকে সহজ করবে মনে করেন সফররত জার্মান উপমন্ত্রী সাটফ। স্মার্ট গ্রিড প্রকল্প নিয়ে চলছে আলোচনা। বাড়ছে দারিদ্র্যের হার, স্বস্তিতে নেই স্বল্প নিম্ন আয়ের মানুষ। বর্তমান পরিস্থিতি দায়ী মনে করেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর। কর্মসংস্থানের একটা মহাসংকট আছে, বিনিয়োগ খরা আছে, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া যে উন্নত করার একটা বিষয় আছে। প্রাত্যহিক অর্থনৈতিক জীবনে যার ভূমিকা রাখতে পারে, সেখানেও এক ধরনের স্থবিরতা আছে। সমতায় ফেরার মিশনে দ্বিতীয় টি-20তে আজ উইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। প্রথম ম্যাচের ভুল শুধরে সিরিজ জয়ে চোখ তানজিম সাকিবের। ডেফিনেটলি আমরা চেষ্টা করবো সিরিজ জেতার, যে করি হোক, কারণ আমরা বিদেশে যেহেতু ভালো করে আসছি, এখানে আমরা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবো। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে আবারও আগ্রাসন চালালো ইসরায়েল। মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে কয়েক দফা হামলার শিকার হয়েছে উপত্যকা। প্রাণহানি দাঁড়িয়েছে 18 জনে, আহত আরও অনেকে। তেল আবিব শর্ত ভঙ্গ করায় জিম্মিদের মরদেহ হস্তান্তর স্থগিত থাকবে বলে জানিয়েছে হামাস। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তার শঙ্কা। যদিও মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের দাবি এখনও বাতিল হয়নি চুক্তি। ধ্বংসস্তূপের মাঝে আবার ধ্বংসযজ্ঞ, থামছেই না ইসরায়েলি বাহিনীর বর্বরতা। গাজায় অবশিষ্ট 13 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তরে গড়িমসি করছে হামাস, এমন দাবি তেল আবিবের। একই সাথে রাফায় এক ইসরায়েলি সেনার উপর হামলা চালানো হয়েছে এমন অভিযোগ তুলে মঙ্গলবার উপত্যকায় জোরদার হামলার নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও ওই ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে হামাস, যদিও তাতে কান দেয়নি তেল আবিব। গাজা সিটি সহ অন্তত 3টি স্থানে ব্যাপক বোমাবর্ষণ করে ইসরায়েলি সেনারা। আমরা নেতানিয়াহুর হুমকির খবর পড়ছিলাম, এমন সময় আমাদের বাড়িতেই হামলা, ছাদ ধসে পড়ল। প্রতিবেশীরা এসে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করলো আমাদের, আমি, আমার স্ত্রী, ছেলে মেয়ে এবং আমার শ্বশুরকে। তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্তভঙ্গের পাল্টা অভিযোগ তুলে মৃত ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ হস্তান্তর স্থগিতের ঘোষণা দিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে তৈরি হয়েছে শঙ্কা আর অনিশ্চয়তা। যদিও মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের দাবি এখনও বাতিল হয়নি যুদ্ধবিরতি চুক্তি। গত 10 অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরও নানা অজুহাতে নিয়মিতই গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকায় শর্ত ভঙ্গ করে চালানো হামলায় এ পর্যন্ত প্রাণহানির শিকার 94 ফিলিস্তিনি। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ।
সংবিধানের সাথে জড়িত ৪৮টি বিষয়ে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই অধীনে গণভোট আয়োজন ও নির্বাচিত সংসদ সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবে। জাতীয় নির্বাচনের দিন বা তার আগে যে কোনো দিন গণভোটের সুপারিশ করেছে কমিশন। নির্বাচিত সংসদ ২৭০ দিনের মধ্যে সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপিত হবে জুলাই সনদ, জানিয়েছে ঐকমত্য কমিশন। অবশেষে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দীর্ঘদিনের তর্ক বিতর্কের সমাপ্তি হলো। ৮৪টি প্রস্তাবের মধ্যে সংবিধান সম্পর্কিত ৪৮টি বিষয় বাস্তবায়নে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির সুপারিশ করেছে ঐকমত্য কমিশন। আদেশের অধীনে গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। প্রণীত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে এই আদেশ অবিলম্বে গেজেট আকারে প্রকাশ করা হবে। ৯টি অনুচ্ছেদ অর্থাৎ ভাষা, মূলনীতি, জরুরি অবস্থা ঘোষণা, সংবিধান সংশোধন, সংবিধান বিলুপ্তি ও স্থগিতকরণ, অপরাধ, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী ও বাংলাদেশের নাগরিকের পরিচয় গেজেট প্রকাশের তারিখে কার্যকর হবে। গণভোটের ফলাফলের পর গেজেট প্রকাশের পর কার্যকর হবে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ক্ষমতা ও দায়িত্ব, রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া, প্রধানমন্ত্রী পদের মেয়াদ, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান। দুটো বিকল্প সরকারের হাতে আছে। এর দুটো বিকল্পেরই কিছু কিছু জিনিস এক, সরকার যেন অবিলম্বে একটি আদেশ জারি করেন। এই যে আদেশ এবং আদেশের তফসিলে অন্তর্ভুক্ত ৪৮টি সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে সেগুলো বাস্তবায়নের ব্যাপারে জনগণের সম্মতি আছে কিনা। ধোঁয়াশা কাটে গণভোট আয়োজনীয়। সংসদ নির্বাচনের আগে বা ওই দিনই গণভোটের সুপারিশ করেছে কমিশন। প্রশ্ন থাকবে একটি, উল্লেখ থাকবে না নোট অব ডিসেন্ট। নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ব্যালট ও গোপনে অনুষ্ঠিত হবে গণভোট। এই বিষয়ে নির্বাচন কমিশন আইন প্রণয়ন করবে। আমরা সরকারকে আজকে যেটা বলেছি সেটা হচ্ছে তারা যেন অবিলম্বে এই বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে একটি তফসিল, নির্বাচনের তফসিল তৈরি করে ফেলে। সুপারিশে বলা আছে নির্বাচিত সংসদ দ্বৈত ভূমিকা পালন করবে। সংসদে নির্বাচিত প্রতিনিধি এবং সংবিধান সংস্কার পরিষদ আলাদাভাবে শপথ নেবে। সংস্কার পরিষদকে ২৭০ কর্মদিবসের মধ্যে বাস্তবায়ন করতে হবে জুলাই সনদ। আলী রিয়াদ জানান, সংসদ নির্বাচনের সময় উচ্চকক্ষের প্রার্থী তালিকা প্রকাশের প্রয়োজন নেই। সংস্কারের পর পরবর্তী ৪৫ কার্যদিবসের মধ্যে নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন করা হবে। যদি সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারেন, তাহলে গণভোটে পাশ হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই সনদ অন্তর্ভুক্ত হবে। এদেশের গণমাধ্যমগুলো যে দায়িত্বশীল আচরণ করেছেন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। এর আগে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুপারিশমালা হস্তান্তর করেন কমিশন সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সঠিকভাবে জুলাই সনদ বাস্তবায়ন করা গেলে নতুন বাংলাদেশের সূচনা হবে। রাষ্ট্র সংস্কারে ৯ মাসের দীর্ঘ আলোচনা শেষে গেল ১৭ অক্টোবর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো। যদিও আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি ইস্যুতে সনদে এখনও স্বাক্ষর করেনি এনসিপি ও কয়েকটি বাম দল। সনদ স্বাক্ষর করলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কিছুটা সংশয় আছে কয়েকটি রাজনৈতিক দলেরও। নানা তর্ক বিতর্কের পর জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে নিজেদের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে। জুলাই সনদ প্রক্রিয়ার শুরু থেকে দীর্ঘ প্রচেষ্টার জন্য কমিশনকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এটা ঐতিহাসিক পরিবর্তন। তাদের বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, কাছে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। এটি হলো বিষয়। আমরা সেই অতীত থেকে মুক্ত হতে চাই, নতুনভাবে বাংলাদেশ গড়ার কাছে নিযুক্ত হতে চাই।
ঐক্যের বদলে অনৈক্য প্রতিষ্ঠার সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুযোগ নেই, নিজেদের এই অবস্থানের কথা সাফ জানিয়ে দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, বাস্তবায়ন প্রক্রিয়ায় অনেক কিছুই নতুন করে চাপিয়ে দেওয়া হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আর কোনো আলোচনায় বিএনপির অবস্থানের পরিবর্তন হবে না। অন্যদিকে নভেম্বরে গণভোটের পক্ষে জামায়াত এনসিপি বলছে, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে কমিশনের আলোচনায় ঐকমত্যে পৌঁছেছিল রাজনৈতিক দলগুলো, কিন্তু সেই গণভোট কবে কিভাবে তা নিয়ে ছিল ভিন্ন মত। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের বক্তব্য ঘিরে খানিকটা বিভ্রান্তিও ছড়িয়েছে। যদিও কমিশনের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে উপযুক্ত সময়ে অথবা নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠানের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গুলশানে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি। যারাই সেটা প্রতিবেদন দেখ সেটা তাদের সমস্যা, এটা বিএনপির সমস্যা না। এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই। নির্বাচনের দিন 2টা ব্যালটের মাধ্যমে গণভোট হবে। এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান, এখনো সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, আগামী দিনেও সেটার কোনো পরিবর্তন হবে না। ঐক্যমতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু বিএনপি এখানে ঐক্যমত পোষণ করে না, সেদিকে যাওয়ার আর কোনো সুযোগ নেই। সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে এ নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। জানান, নিম্নকক্ষের সংখ্যানুপাতে উচ্চকক্ষ নির্ধারণের মতো বাস্তবায়ন প্রক্রিয়ায় নতুন অনেক কিছুই চাপিয়ে দিয়েছে ঐকমত্য কমিশন। তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। স্বাক্ষরিত সনদের বহির্ভূত পরামর্শ বা সুপারিশ বহির্ভূত অনেক আদেশের যে সংযুক্তি, সেটা সংযুক্ত করা হয়েছে। সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নাই। সংবিধান সংস্কার পরিষদের নামে একটা আইডিয়া এখানে সংযুক্ত করা হয়েছে, যেটা আগে জাতীয় ঐকমত্য কমিশনে কখনো টেবিলে ছিল না, আলোচিত হয়নি, এই বিষয়ে কোনো ঐকমত্য হয়নি। বিএনপির এই নেতার মতে, সংসদের প্রথম 9 মাসের মধ্যে সংবিধান সংস্কার সম্পূর্ণ করার বাধ্যবাধকতা হাস্যকর। এই যে তারা একটা টাইম লিমিট নির্ধারণ করে দিয়েছেন যে 270 দিন পঞ্জিকা দিন, মানে ক্যালেন্ডার ডেসের মধ্যে এই সমস্ত সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে। এটা একটা হাস্যস্কর ব্যাপার। অটোমেটিক এটা পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না। এগুলো কিভাবে সুপারিশে আসলো আমি জানি না। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল আবারও জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি করেন। আমরা রেফারেন্স দিয়েছি 17 দিন 21 দিনও প্রিভিয়াসলি আমাদের গণভোটের রেফারেন্স আছে, উদাহরণ আছে। ওনারা এ ব্যাপারে নিজেদের অক্ষমতার কথা, কোনো চ্যালেঞ্জের কথা নেগেটিভ কথা বলেন। এদিকে দুপুরে রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশ বা নিশ্চয়তা পাওয়ার পরই সনদে স্বাক্ষর করবে তার দল। একটি হচ্ছে নোট অফ ডিসেন্ট বলে কোনো বিষয় থাকবে না। যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে অথবা ঐক্যমত কমিশন যেগুলোকে লিপিবদ্ধ করেছে সংবিধান সংস্কার বিষয়ে, সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভোটে যাবে এবং জনগণ রায় দেবে সেই বিষয়গুলো পরিবর্তিত হবে কিনা আমাদের সংবিধানে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আসন সমঝোতার নামে জামায়াতের সাথে নির্বাচনী জোট করছে কওমি ঘরানার অন্তত 5টি দল, যার আনুষ্ঠানিক ঘোষণা আসবে তফসিলের পর। এখন চলছে প্রার্থী বাছাইয়ের কাজ। জামায়াত শতাধিক আসন ছাড়ের প্রস্তাব দিয়েছে শরীকদের কাছে। নেতারা জানান, আকিদাগত দ্বন্দ্ব ভুলে ইসলামী রাষ্ট্র গড়ার অভিপ্রায় থেকে জোট না করে আসন সমঝোতায় যাচ্ছেন তারা। অবশ্য এমন ঘটনা বিএনপি শিবিরে তেমন উদ্বেগ তৈরি করতে পারেনি। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের আদর্শিক চেতনায় বিএনপির সাথে দীর্ঘদিনের আন্তরিক সম্পর্ক ইসলামপন্থী দলগুলোর। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই সম্পর্কে ছেদ পড়ে। পিয়াসহ নানা দাবিতে ইসলামপন্থী দলগুলোর আন্দোলনে এই দূরত্ব আরও স্পষ্ট হয়। বিএনপির সাথে সম্পর্কের অবনতি ঘটলেও পরস্পরের আরও কাছাকাছি আসে ধর্মভিত্তিক দলগুলো। সম্ভাবনা তৈরি হয় নির্বাচনী জোট গড়ার। দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আদর্শিক রাজনীতি এবং গণতান্ত্রিক রাজনীতি করে এ ধরনের দলের সাথে আমাদের রাজনৈতিক সমঝোতা হবে, নির্বাচনী সমঝোতা হবে।
সেক্ষেত্রে জোট কার সাথে হবে বা সমঝোতা কার সাথে হবে, এটা সময় আসলে আমরা সিদ্ধান্ত নেব। দেশের কওমি ঘরানার বেশিরভাগ বড় দল দেওবন্দ আদর্শের, যাদের সাথে মওদুদি মতবাদ নিয়ে বহুদিনের বিরোধ জামায়াতের। কিন্তু সেই আকীদাগত দ্বন্দ্ব সরিয়ে জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতা যেতে চায় ইসলামপন্থী 5টি দল। 300 আসনের অন্তত 100 আসন চায় ইসলামী আন্দোলন, মামুনুল হক চায় 50টি, বাকি 3 দলেরও দাবি 70 থেকে 80টি আসন। যাদের মূল এজেন্ডাই হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, আমরা মনে করি বৃহত্তর ক্ষেত্রে আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ। অর্ধশত অধিক প্রার্থী এমন রয়েছে যারা ভালো অবস্থান নিয়ে তারা নির্বাচনী মাঠে কাজ করছেন। একটা আসনে ইসলামের পক্ষে একজন প্রার্থী থাকবে, যারা যেখানে সম্ভাবনা ব্যবস্থা তৈরি করতে পেরেছে তাদের সেখানে প্রায়োরিটি দেওয়া হবে, তাদের প্রাধান্য দেওয়া হবে ইনশাল্লাহ। তাতে কেউ কম পাবে, কেউ বেশি পাবে, তফসিলের পরপরই আমরা এই সমঝোতার যে অবস্থাটা তৈরি করবো, স্পষ্ট করবো। এমন কৌশলের পাল্টা জবাবে দেওবন্দ আদর্শের ইসলামী বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে বিএনপি। এরই মধ্যে কওমি ঘরানার সবচেয়ে পুরনো দল জমিয়তে ওলামায়ে ইসলামীর 4 নেতাকে নির্বাচনী কাজে নামার সবুজ সংকেত দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলটির নেতা হাফিজউদ্দিনের দাবি, ভোটের মাঠে জামায়াত জোটের প্রভাব নেই। অনেক 0+0+0 is 0, সুতরাং এগুলো দিয়ে আমরা অত চিন্তা করি না। তবে বিএনপিও তো ইসলামী ভাবধারার দল, আমরাও ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। সুতরাং ইসলামের জিগির তোলা নির্বাচনের আগে এটি দেশের জন্য সঠিক আচরণ নয়। জামাত ইসলামকে আমরা এখনো সেই ধরনের শক্তিশালী দল বলে মনে করি না। আসন সমঝোতা হলেও ইসলামপন্থী জোটের একক কোনো নেতৃত্ব থাকছে না। তবে সুরাহা হয়নি জোট ক্ষমতায় গেলে কে হবেন প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেতা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক স্থিতিশীলতা উন্নয়নের মূল ভিত্তি, তাই বাংলাদেশের স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দ্বিপাক্ষিক উন্নয়নকে সহজ করবে বলে মনে করেন সফররত জার্মানির ফেডারেল মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইউহান সাটফ। সফরে স্মার্ট গ্রিড প্রকল্প নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা চলছে। বাস্তবায়ন হলে নবায়নযোগ্য জ্বালানিকে আরও বড় পরিসরে জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব বলে জানান তিনি। সহকর্মী আহমেদ রেজাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন 2 দিনের সফরে আসা এই উপমন্ত্রী। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেই ঢাকার ট্রাফিক জ্যামের মুখোমুখি হলেন জার্মানির ফেডারেল মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইউহান সাটফ। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারের শুরুতেই বলছিলেন, ভীষণ ব্যস্ত শহর, ট্রাফিক অবিশ্বাস্য, তবু আশ্চর্যের বিষয় সবকিছুই চলছে। It's crazy traffic, you're absolutely right. It's quite astonishing to me that everything somehow functions as well. তবে ট্রাফিকের আলোচনা ছাপিয়ে এই দেশের রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা চান এই জার্মান সংসদ সদস্য। জানান, পরিবার ও দেশকে ভালো রাখতেই রাজনীতিতে তিনি। বাংলাদেশেও দেখতে চান নিরাপদ রাজনীতি। রাজনৈতিক স্থিতিশীলতা উন্নয়নের মূল ভিত্তি। আমি রাজনীতিতে এসেছি আমার 5 সন্তানের ভবিষ্যতের জন্য। বাংলাদেশের প্রতিটি মা বাবার স্বপ্নও তো তাই, সন্তানের ভালো ভবিষ্যৎ গড়া। জ্বালানি খাতে সহায়তা বাড়াতে সাটফ জানান, স্মার্ট গ্রিড প্রকল্প নিয়ে আলোচনা চলছে। বাস্তবায়ন হলে নবায়নযোগ্য জ্বালানিকে বড় পরিসরে জাতীয় গ্রিডে যুক্ত করা সহজ হবে বলেও মনে করেন তিনি। স্মার্ট গ্রিড প্রকল্প নিয়ে আলোচনা করেছি, যা নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় গ্রিডে যুক্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া জার্মানি শক্তি দক্ষতা বৃদ্ধি এবং সৌর ছাদ প্রকল্পের মতো উদ্যোগে সহায়তা করছে। আমি নিজে জ্বালানি বিষয়ক মুখপাত্র হিসেবে কাজ করেছি, তাই এই বিষয়টা আমার ব্যক্তিগতভাবে অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটলেও ইউরোপের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে পাশে থাকবে দেশটি। জার্মানি শুধু উন্নয়ন নয়, বাণিজ্যিক ক্ষেত্রেও বাংলাদেশের শক্তিশালী অংশীদার। আমরা ইউরোপের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে পাশে আছি এবং এই রূপান্তর যেন মসৃণভাবে হয় সেদিকেই কাজ করব। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দারিদ্র্যের হার বাড়ছে, স্বস্তিতে নেই স্বল্প নিম্ন আয়ের মানুষ, কাঙ্ক্ষিত কর্মসংস্থান নেই, অনিশ্চয়তায় হচ্ছে না বিনিয়োগ। উচ্চ মূল্যস্ফীতি পরিস্থিতিকে আরও উস্কে দিচ্ছে। সহসায় সুখবর পাওয়া নিয়েও আছে শঙ্কা। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান মনে করেন, দারিদ্র্য বৃদ্ধির জন্য বর্তমান পরিস্থিতি অনেকটাই দায়ী। একই সঙ্গে বিগত 1.5 দশকে যে প্রবৃদ্ধি হয়েছে সেখানে কর্মসংস্থান গুরুত্ব না পাওয়াও দারিদ্র্য বৃদ্ধির কারণ।
ভোর 4টা থেকে রাত 8টা পর্যন্ত আগুনের সঙ্গেই থাকেন শেখ মাসুদ রানা। ভাত, মাছ, মাংস, সবজি, ডিম সহ নানান ধরনের রান্না করেই শেষ হয় দিনের 15 ঘন্টা। হোটেলে যায় এসব খাবার। হাড় ভাঙা খাটুনির পরও কি জীবনে স্বস্তি মিলেছে? কমেছে সংসারের টানাপোড়েন? কিছু চাহিদা তো পূরণ হয় না, এরপরও কিছু থেকে যায়। চেষ্টা করি আর কি, যদ্দূর পারি। এই চাইলে কি কেউ দিব? সরকারের কাছে চাইলে কি পাওয়া যাবে? কত কিছু সমস্যা। আর আমি তো কাজ করি, খাই দাই, ঘুমাই। সরকার কোন জায়গায় কি কেমনে কি আসে বিষয়ে এত কিছু তো আর আমি জানি না। শুধু মাসুদ রানাই নয়, কঠিন চাপে পড়েছে স্বল্প আয়ের এসব মানুষ। একদিকে কর্মসংস্থান সংকুচিত হয়েছে, অন্যদিকে কাজ মিললেও পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত পারিশ্রমিক। যা কামাই তাই খাওয়া, বুঝছেন? এই যে মা একটা অসুস্থ, বাপ একটা গরম ভরানো, একটু ইয়া করা লাগে, ওষুধ করার খাওয়ানি লাগে, চিকিৎসা বা হরা লাগে। না স্বামী নাই। এই যে কত জিনিস মানুষের সাহায্য আমরা পাই না, 10 টাকাও না। সূচকও তাই বলছে, ভালো নেই নিম্নবিত্ত। বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট আপডেট রিপোর্টে বলা হয়েছে, আগের বছরের চেয়ে এবছর বেড়েছে দারিদ্র। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির সমীক্ষাতেও ধরা পড়েছে দারিদ্র বৃদ্ধির চিত্র। বলা হচ্ছে, দারিদ্র্যের হার এখন প্রায় 28%। প্রশ্ন হচ্ছে, কেন বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা? এর মধ্যে কর্মসংস্থানের একটা মহাসংকট আছে, বিনিয়োগ খরা আছে, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া যে উন্নত করার একটা বিষয় আছে, প্রাত্যহিক অর্থনৈতিক জীবনে যার ভূমিকা রাখতে পারে সেখানেও এক ধরনের স্থবিরতা আছে। সব কিছু নির্ভর করে কনটেক্সটের উপর, আপনার এই সময়ে কি ঘটছে না ঘটছে। এই গত 5 বছরের যে ধারাবাহিক সংকটের কথা বলছি, সেগুলো এক ধরনের বড় প্রভাব ফেলেছে। সরকারি প্রতিষ্ঠান বিবিএস এর 2022 সালের হিসাবে দেশে দারিদ্র্যের হার ছিল প্রায় 19%। তবে এই তথ্যের ভিত্তি নিয়ে আছে সন্দেহ। গেল 1.5 দশকে বেড়েছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি, কিন্তু তা কর্মসংস্থান তৈরির জন্য কতটা সহায়ক ছিল? কর্মসংস্থান বান্ধব প্রবৃদ্ধির প্রক্রিয়া হয়নি, আমাদের প্রাধান্য পায়নি। আরেকটি হচ্ছে দারিদ্র্য বিমোচন বান্ধব প্রবৃদ্ধির প্রক্রিয়াও গুরুত্ব পায়নি। যে ব্যাটারি চালিত রিক্সার এই ঢাকা অলমোস্ট ছেয়ে গেছে, কারণ অন্য কর্মসংস্থানগুলো নাই। নির্মাণ খাতগুলোতে যে সাময়িক কর্মসংস্থানগুলো হতো, নির্মাণ খাতের একটা বড় ধরনের স্থবিরতা আছে অ্যাকচুয়ালি। পরিবর্তিত সময়ে অর্থনীতিতে চাঞ্চল্য তৈরি হয়নি, নির্বাচনকে কেন্দ্র করে আছে এক ধরনের অনিশ্চয়তাও। ফলে সহসায় মিলবে না কাজ, মজুরি বৃদ্ধি পাওয়াও কঠিন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। খুলনার নতুন জেলা কারাগার নির্মাণ প্রকল্প অনুমোদন পায় 2011 সালে। গত 13 বছরে 5 বার মেয়াদ বাড়িয়ে প্রকল্পের কাজ শেষ দেখানো হয়েছে গত বছরের জুনে। তবে বাস্তবে কাজ চলছে এখনো। এটি এখন নিরাপত্তার প্রতীক নয়, দুর্নীতির কেন্দ্রবিন্দু হিসেবেই আলোচনায়। অনুসন্ধানে বেরিয়ে আসে, যেখানে উন্নয়নের আড়ালে লুকিয়ে আছে ক্ষমতার বাণিজ্য, কমিশনের ভাগ বাটোয়ারা, রাজনৈতিক প্রভাবের ছায়া আর সরকারি অর্থ লুটের চিত্র। খুলনার চক আসানখালী এলাকা 30 একর জমির উপর গড়ে উঠেছে জেলা কারাগার। নির্মাণ ব্যয় 288 কোটি টাকা। কারাগার নির্মাণের প্রকল্পটি একনেকে অনুমোদন পায় 2011 সালে। সে সময় বরাদ্দ নির্ধারণ করা হয়েছিল 144 কোটি টাকা। এরপর গত 13 বছরে 5 বার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে বেড়েছে নির্মাণ ব্যয়। কাগজে কলমে প্রকল্পের কাজ শেষ দেখানো হয় গত বছরের জুন মাসে, কিন্তু সরজমিনে দেখা যায় এখনো কাজ চলমান। কেন এতবার বাড়ল প্রকল্পের মেয়াদ? নির্মাণ ব্যয় বা দ্বিগুণ হলো কোন হিসেবে? প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, গণপূর্ত বিভাগের অধীনে ভূমি উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ খাতের 39টি টেন্ডার শতভাগ নিয়ন্ত্রণে ছিল খুলনার শেখ পরিবার খ্যাত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4 চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সোহেল ও শেখ রুবেলের। 10% অগ্রিম টাকা নিয়ে তারা বুঝিয়ে দিত কাজ। 20টা ঠিকাদার টেন্ডার ড্রপ করতে পারতেছে না, যেহেতু একটা পছন্দের ঠিকাদার শেখ বাড়ির থেকে নির্ধারণ করা হইতো। এইভাবে এই কাজগুলো দিচ্ছে। এরপরে কাজটা নেওয়ার পরে ওয়ার্ক অর্ডার নিত। ওয়ার্ক অর্ডার হওয়ার পরে এবার চিফ ইঞ্জিনিয়ারের রুমে টাকা দেওয়া লাগতো 1%। অভিযোগ আছে শেখ পরিবারের বাইরে টাকার ভাগ ঢুকেছে গণপূর্তের প্রকৌশলীদের পকেটেও। নির্বাহী প্রকৌশলী নিয়েছেন 1%, উপবিভাগীয় প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীরা নিয়েছেন 0.5% টাকা। শুধু তাই নয়, অন্যের ঠিকাদারি লাইসেন্স ব্যবহার করে বেশিরভাগ কাজ করেছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা।
গণপূর্ত বিভাগ কাজ দেওয়ার ক্ষেত্রে টাকা পায়নি, এটা তাদের বাইরে। তারা শুধু বিল হওয়ার সময় বা যখন ঠিকাদারদের এটা বিল করা হইতো, এমবি সই করা হইতো বা চেক পাইতো, তখন চেকের পরে ঠিকাদাররা 1% টাকা এক্সেন্টে দিত, 1/2% টাকা এসডি দিত। প্রকল্প এলাকায় মাটি ভরাটের কাজ পেয়েছিল নড়াইলের মেসাস ইডেন প্রাইজ, কিন্তু কাজ করেছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা ও খুলনার প্রথম শ্রেণীর ঠিকাদার SM মেজবাহ হোসেন বুরুজ। কাজ চলাকালে 2016 সালে তিনি মারা যান। মৃত্যুর আগেই তার কাজের চেয়ে 10% বেশি টাকা তুলে নেন তিনি, ফলে কাজ বন্ধ থাকে দীর্ঘদিন। পরে মূল ঠিকাদারকে দিয়ে ভরাটের কাজ করানো হয়। অভিযোগ রয়েছে লোকসান হওয়ায় তিনি যথাযথভাবে বালু ভরাটি করেননি। বাইপাস সড়কের মেন রাস্তা থেকে প্রায় 6 ইঞ্চি থেকে 1 ফিট নিচে আছে। সাধারণত মেন বিল রাস্তা থেকে উপরে থাকার কথা, তো যখন বেশি বৃষ্টি হয় ভিতরে পানিতে ডুবে যায়, রাস্তাগুলো ম্যাক্সিমাম ডুবে যায়, তখন দেখা যায় যে স্থাপনাগুলো একটু সেতে হয়ে যায়। গণপূর্তের কাছে খুলনা জেলা কারাগার একটি মেগা প্রকল্প, তবে অনুমোদনের আগে কোনো সমীক্ষাই হয়নি। কেন এমন হলো প্রশ্নের উত্তরে সর্বশেষ প্রকল্প পরিচালক জানালেন, কিছুই জানা নেই তার। এখন মনে করে নাই, এটা তো 12-14 বছর আগে প্রকল্প ছিল, 14-15 বছর হয়ে যাচ্ছে। কারণটা এটা বিভিন্ন কারণ, এটা তো এক ব্যক্তি বলা যাবে না। এটা তো হয়তো ওকে ল্যান্ড একুইজিশন ছিল না, জায়গা কিনতে সময় লাগছে, এগুলো লং টাইম হচ্ছে। তবে গণপূর্তের দাবি কোনো অনিয়মই হয়নি। জমি অধিগ্রহণে বিলম্বের কারণে কাজ নির্ধারিত সময়ে শুরু হয়নি। জমি অধিগ্রহণে অনেকটা সময় পার হয়ে যায়। এরপরে দরপত্র আহ্বান থেকে শুরু করে কাজ বাস্তবায়নের ক্ষেত্রে ডিপিপি ডিভাইসের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে কয়েক ধাপেই ডিপিপি ডিভাইস হয়েছে, এই রিভাইজেও সময়টা চলে যায়। সব মিলিয়ে যখন এইভাবেই আসলে প্রজেক্টের সময়টা বেশি লেগেছে। নাগরিক নেতারা বলছেন, শুরু থেকে প্রকল্প ঘিরে বেশ কিছু অভিযোগ থাকলেও ভয়ে কেউ মুখ খোলেনি। শেখ পরিবারের কথা বলা হয়, তাদের আসলে এখানে একটা কমিশনের প্রশ্ন ছিল। প্রকল্প তাদের কাছে আমাদের কাছে মুখ্য মনে হয় না। মুখ্য হয়েছে যে একটা প্রকল্প হলে তাদের কমিশনের ব্যবস্থা হবে, এবং তারাই শুধু না, এই ডিপার্টমেন্টের অনেক অসৎ অফিসার আছেন যারা এই কমিশন ভোগ করেছেন। এত অনিয়ম এবং নিম্নমানের কাজের অভিযোগের মধ্যেই আগামী 1 নভেম্বর 100 বন্দীকে নতুন কারাগারে স্থানান্তর করার কথা রয়েছে। আমাদের পরিকল্পনা হয়েছে 100 জন বন্দী নিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে দেখবো এটা আসলে আমরা কি সমস্যা ফেস করতেছি। রাষ্ট্রের টাকা, রাজনৈতিক প্রভাব আর উন্নয়নের দেয়ালের আড়ালে লুকানো দুর্নীতি। খুলনার নতুন কারাগার যেন তারই জীবন্ত উদাহরণ। দুর্নীতির দেয়ালে দাঁড়িয়ে এই কারাগার কতটা হবে নিরাপত্তার প্রতীক আর কতটা হবে লুটপাটের স্মারক, সেই প্রশ্ন খুলনার সাধারণ মানুষের। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। টাঙ্গাইলের নাগরপুর চৌহালি উপজেলার একমাত্র সংযোগ সড়কের বেহাল দশায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। দীর্ঘদিন সড়কের সংস্কারের কাজ বন্ধ থাকায় যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে, মাঝে মধ্যেই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এলজিইডি কর্মকর্তারা বলছেন, ঠিকাদার প্রতিষ্ঠান মামলায় যাওয়ায় বন্ধ রয়েছে কাজ। বর্ষা মৌসুম শেষ হয়েছে বেশ আগেই, তবে এখনো রয়ে গেছে দুর্ভোগের চিহ্ন। খানাখন্দে ভরা সড়কে জমে আছে বৃষ্টির পানি। এই চিত্র টাঙ্গাইলের। নাগরপুর থেকে গয়হাটা ইউনিয়ন হয়ে চৌহালি পর্যন্ত প্রায় 10 কিলোমিটার সড়কটি 2 উপজেলার যাতায়াতের একমাত্র পথ, যার বেশিরভাগ অংশেই ছোট বড় গর্ত আর ভাঙাচোরা। কোনো কাম কাজ নাই, কিছু না, গাড়ি ঘোড়া সব অ্যাক্সিডেন্ট হয়, মানুষজন অ্যাক্সিডেন্ট হয়। খালি খুঁজে রাখতে তাইছেন, নিজে বালু ফেলাইছে তাও দেখছি। রাস্তা ছোট, পানি এলে চলান যায় না, এখানে করে পানি হয় ঘিরে তৈরি। কাইটা রাখছে কতদিন আগে? কাইটা রাখছে মেলা দিন ধরে। এমন পরিস্থিতিতে 2021-22 অর্থবছরে প্রায় 4,87 লাখ টাকা ব্যয়ে সড়ক সংস্কার ও বর্ধিতকরণ প্রকল্পের অনুমোদন দেয় সরকার। নাগরপুর অংশের দায়িত্ব পায় মেসার্স নাইস এন্টারপ্রাইজ। কাজ শেষ হওয়ার কথা গেল এপ্রিলে, কিন্তু 8 মাস আগে সড়কের একপাশের মাটি খুঁড়ে চলে যায় ঠিকাদার। এরপর থেকে বন্ধ রয়েছে সংস্কার প্রক্রিয়া। এতে চরম দুর্ভোগে পড়েছেন চলাচলকারীরা। যখন গাড়ি পার্কিং করতে চায় তখন দেখা যায় যে একাধিক গাড়ি যখন লোড হয়, তো যারা হঠাৎ করে চেনে না বা জানে না, তো আসতে গেলে তাদের একটু তারা পড়ে যেতে চায়। কাইটা থুইছে, এই জন্য গাড়ি আটে না, সমস্যা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রকল্প থেকে বাদ দেয় এলজিইডি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, সংস্কার কাজে চরম অবহেলা ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কাজের মেয়াদ বৃদ্ধি না করায় মামলাও করেছেন তিনি। দুই সাইডে প্রায় বোধহয় আনুমানিক বলতেছি 35টা না 36টা ওই যে কারেন্টের খুঁটি আছে না, রাস্তাটা তো আছে 12 ফিট, হবে হইলো 18 ফিট। অনেক জায়গায় কাটতে গেলে ওই ইটা বাঁচতেছে, এইগুলো ওরা সরাই দেয় না, এটা তো ওগো দায়িত্ব। সম্প্রতি ঠিকাদার মামলা করার কারণে কাজটি আপাতত বন্ধ রয়েছে। মামলা নিষ্পত্তি হলে আমরা পরবর্তী পদক্ষেপে যাব। দুপক্ষের দ্বন্দ্বে ভোগান্তিতে নাগরপুর ও চৌহালি উপজেলাবাসী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। পেঁয়াজ আবাদে সমৃদ্ধ জেলা রাজবাড়ী। দেশের প্রায় 16% পেঁয়াজ উৎপাদন হয় এই জেলায়। এই বছরও শুরু হয়েছে আবাদ। বেশিরভাগ জমিতে রোপণ হচ্ছে মুড়ি কাটা জাতের পেঁয়াজ। ফলন উঠবে জানুয়ারি মাসের মাঝামাঝি বা শেষ দিকে। পেঁয়াজ উৎপাদনে দেশে তৃতীয় অবস্থানে রাজবাড়ী। এবছর জেলার প্রায় 36,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হচ্ছে, যার মধ্যে 5,870 হেক্টর জমিতে রোপণ করা হচ্ছে মুড়ি কাটা জাতের পেঁয়াজ। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে উঁচু জমিতে পেঁয়াজের চারা রোপণ করছেন কৃষকরা। রোপণ থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত বিঘা প্রতি প্রায় 50 থেকে 60 হাজার টাকা খরচ হচ্ছে। প্রতি বিঘা জমি থেকে 50 থেকে 60 মণ পেঁয়াজ উৎপাদনের আশা কৃষকদের। বলছেন আগের তুলনায় চাষের খরচ অনেকটাই বেড়েছে। কৃষক তো একদমই শেষ হয়েছে। যে জিনিসের আমরা কিনবা গেলে দাম বেশি, বেচা দাম নেই। সরকারি রেট ছাড়াও আমাদের সারে অনেক বেশি দাম দিয়ে কিনা লাগতেছে। জেলায় সবচেয়ে বেশি মুড়ি কাটা পেঁয়াজ আবাদ হচ্ছে গোয়ালন্দ ও কালুখালীতে। এছাড়া বালিয়াকান্দি, রাজবাড়ী সদর ও পাংশায় এই জাতের পেঁয়াজ আবাদ করছে চাষিরা। এরই মধ্যে লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক জমিতে আবাদ সম্পূর্ণ হয়েছে। সামনের 3 মাসের মধ্যেই বাজারে উঠবে মুড়ি কাটা পেঁয়াজ। চাষিদের দাবি, মন প্রতি 2,000 টাকা দাম উঠলে খরচ পুষিয়ে লাভের মুখ দেখতে পাবেন তারা। আমাদের 1 বিঘে সম্পত্তিতে নিজের সম্পত্তি হলে পরে হয়তো 30-35 হাজার টাকা খরচা পড়ে, আর যদি সংখ্যায় রেখে লাগান লাগে তাহলে হয়তো 1 পাখি জমিতে খরচা পড়ে 50-55 হাজার টাকা। আমাদের নিম্ন পর্যায়ে হলে পরেও 2,000 টাকা যেন পেঁয়াজের দাম থাকে। এখন আমাদের গুটির দাম আমাদের সাশ্রয়ের মধ্যে আছে, কিন্তু আরেকটু কম হলে ভালো হতো। কীটনাশকের দাম ওটা হচ্ছে কি আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, জেলায় সারের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং মনিটরিং জোরদার করা হয়েছে। কোথাও কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফিল্ড পর্যায়ে মনিটরিং জোরদার করা হয়েছে সারের ব্যাপারে। বিশেষ করে এখন যেহেতু রবি সিজন একেবারে শুরু হয়ে গেছে, আমাদের সারের পর্যাপ্ত মজুদ আছে। আর আগামী মাস থেকে আমাদের সারের মজুদ এই মাসের তুলনায় আগামী মাসের বরাদ্দও বেশি। কৃষি অধিদপ্তরের তথ্য মতে আবহাওয়া অনুকূলে থাকলে এবছর জেলায় প্রায় 95,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। অপরাধ প্রবণতা কমাতে 2017 সালে যশোর শহরের বিভিন্ন স্থানে স্থাপন করা হয় 130টি সিসি ক্যামেরা। নজরদারির অভাবে 1.5 বছরের মাথায় বেশিরভাগই হয়ে যায় অকেজো। এরপর থেকে এখনো একই অবস্থায় পড়ে আছে ক্যামেরাগুলো। কোনো ব্যবস্থায় নেয়নি কর্তৃপক্ষ। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। যশোর শহরের সিভিল কোর্ট মোড়ে মানুষের ভিড় আর যানবাহনের চাপ। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে বসানো আছে সিসি ক্যামেরার জাল, কিন্তু বেশিরভাগই নাম কাওয়াস্তে, বহুদিন ধরেই নষ্ট। তাই বলা যায় চোখ আছে অথচ দৃষ্টি নেই। 2017 সালে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয় 130টি সিসি ক্যামেরা। তবে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে বছর দেড়েকের মধ্যেই অকেজো হয়ে পড়ে বেশিরভাগ। এরপর থেকেই কোনোটির সংযোগ তার ছেঁড়া, কোনোটি আবার ঢেকে গেছে ডালপালা কিংবা বৈদ্যুতিক খুঁটির আড়ালে। সিসি ক্যামেরা 3-4 বছর ধরে নষ্ট হয়ে রয়েছে, একটা এদিকে ঝুলে রয়েছে, একটা ওইদিকে ঝুলে রয়েছে। অপরাধীর সাথে যারা জড়িত তারা অনেক ক্ষেত্রে নিরাপদে তারা যশোর শহরেই এই অপরাধমূলক কাজের সাথে সম্পৃক্ত থাকছে। দীর্ঘদিন ধরে এসব সিসি ক্যামেরা অকেজো থাকায় ক্ষুব্ধ নগরবাসী। অভিযোগ, পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় নষ্ট হয়েছে সরকারি সম্পদ। ক্যামেরায় আছে কোনো রকম কোনো কিছুই সচল না থাকার কারণে কোনো ফুটেজ আসে নাই।
যার কারণে আমাদের প্রতিষ্ঠানের চুরি সংগঠিত কোনো কিছু শনাক্ত করা সম্ভব হয়নি। যদি সিসি ক্যামেরাটা থাকে তাহলে আমরা সাধারণ যে নাগরিক তারা খুব সহজেই নির্বিঘ্নে আমরা চলাফেরা করতে পারি। সংরক্ষণ না করলেই নষ্ট হবে, আর নষ্ট হলে পরে ওটাকে আবার নতুন করে করার জন্য টেন্ডার হবে, সেখানে বাণিজ্য হবে, তো এইসব ব্যাপার স্যাপার আছে। জেলা পুলিশ বলছে অপরাধ ও দোষী ব্যক্তিদের শনাক্তে সিসি ক্যামেরার ভূমিকা গুরুত্বপূর্ণ। এসব ক্যামেরা পুনরায় সারিয়ে তোলার আহ্বান তাদের। সিসি ক্যামেরা যদি থাকতো তাহলে তো অবশ্যই অপরাধী শনাক্ত করার ক্ষেত্রে আমরা আরো সঠিকভাবে দ্রুততম সময়ের মধ্যে আমরা সক্ষম হতাম। সিসি ক্যামেরার নষ্টের দায় যে কিছুটা হলেও তা স্বীকার করে দ্রুত সময়ের মধ্যে সবগুলো কার্যকর করার আশ্বাস পৌর প্রশাসকের। অনেকদিন ধরে সংস্কার করা হয় না আর কি। আমরা পুলিশ বিভাগের সাথে আলাপ করে আমাদের যে সকল অচল ক্যামেরা আছে সিসিটিভির, মানে যে সকল লাইনগুলো সচল নেই সেগুলো আমরা সচল করার ব্যবস্থা করব। এসব ক্যামেরাগুলো স্থাপনে ব্যয় হয়েছিল 16 লাখ টাকা। 130টির মধ্যে চুরি হয়েছে 20টি আর সচল আছে মাত্র 40টি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। কুষ্টিয়ায় শুরু হয়েছে কেঁচো থেকে উৎপাদিত জৈব সার ভার্মি কম্পোস্ট। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুমারখালী উপজেলার 20 জন কৃষক শুরু করেছেন এই কার্যক্রম। নিজেদের চাহিদা মিটিয়ে বিক্রি করার উপযোগী হয়েছে এই সার। কুমারখালী উপজেলার কুশলিবাসা গ্রামের কৃষি উদ্যোক্তা রইচুদ্দিন বাড়ির আঙিনায় তৈরি করছেন ভার্মি কম্পোস্ট সার। এই সারের গুণ ও মান পরীক্ষার জন্য ব্যবহার করেছেন আদা চাষে, যা এখন স্বপ্ন দেখাচ্ছে রাসায়নিক সারের বিকল্প হিসেবে। গবাদি পশুর বর্জ্য থেকে তৈরি হচ্ছে কেঁচোর খাবার। সেই খাবার খেয়ে যে মলত্যাগ করে সেটাই হচ্ছে ভার্মি কম্পোস্ট, যা উৎকৃষ্ট মানের জৈব সার। কেঁচো সার ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে মাটির উর্বরতা শক্তি বাড়তেছে, ফসলের উৎপাদন বাড়তেছে। আর আমরা ব্যবহার করে দেখেছি এই সার খুব ভালো কাজ করতেছে। রাসায়নিক সারের ক্ষতি থেকে রক্ষা পাচ্ছে মাটি, ফলন হচ্ছে ভালো, যে কারণে চাহিদা বেড়েছে এই অঞ্চলের চাষিদের মাঝে। কিনা সারের চাইতে এই সারের খুব উন্নত মান ভালো। রাসায়নিক সার ব্যবহার করবো না, আমরা এইটা ব্যবহার করবো। উচ্চ মূল্যের সার কীটনাশক এখন বিস্ফোরা। এক্ষেত্রে সারের বিকল্প হিসেবে ভার্মি কম্পোস্ট ব্যবহারে আগ্রহী হচ্ছেন চাষিরা। আগের তো অনেক মানদণ্ড কমে গেছে সারের। সারের অতিরিক্ত দাম বেড়ে গেছে, মনে করেন চাষিদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই উৎপাদন করা যায় এই জৈব সার, যা বিক্রি করে এখন আর্থিকভাবেও সফল এই উদ্যোক্তা। 2-2.5 লক্ষ টাকা ইনভেস্ট করেছি। আনুমানিক এখন 1.5 লাখ টাকা আমার পুঁজি বেচা কেনা হয়েছে। আলহামদুলিল্লাহ, আশা করি সামনের দিকে আরো প্রোডাকশন বেশি হবে। মাঠ পর্যায়ে নিয়মিত পর্যবেক্ষণ করছেন কৃষি কর্মকর্তারা। যদি কোনো কৃষক আমাদের সাথে যোগাযোগ করে, আমরা উপজেলা কৃষি অফিস কুমারখালীর মাধ্যমে এই ভার্মি কম্পোস্ট উৎপাদনের জন্য উদ্বুদ্ধ করছি। আমরা চেষ্টা করছি, আমরা প্রায় কুমারখালী উপজেলার 11টা ইউনিয়নের প্রতিটা ইউনিয়নে 10 থেকে 15 জন করে এই ভার্মি কম্পোস্টের উদ্যোক্তা তৈরি হয়। কৃষি কর্মকর্তারা বলছেন, ভার্মি কম্পোস্ট ব্যবহার বাড়াতে পারলে সুফল পাবে এই অঞ্চলের মাটি ও মানুষ। ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচোর থেকে উৎপাদিত যে সার তাকেই বলা হয়। এই প্রাকৃতিক উপায়ে তৈরি এই সার যদি দেশ জুড়ে সকল চাষিরা ব্যবহার করে, তাহলে দেশের যেসব চাষ উপযোগী মাটি রয়েছে এবং যেসব ফসল উৎপাদিত হবে তা কিন্তু সকলের জন্যই কল্যাণকর। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। আজ বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই। প্রথম ম্যাচের ভুল শুধরে পরের 2 ম্যাচে টানা জয় তুলে সিরিজ জিততে যায় স্বাগতিকরা, বলছেন পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব। এদিকে সবশেষ 8 সিরিজের 7টিতেই হারের স্বাদ পাওয়া ক্যারিবীয়রা দ্বিতীয় ম্যাচে জয় তুলে জিততে চায় আরেকটি সিরিজ। বুধবার চট্টগ্রামে সন্ধ্যা 6টায় শুরু হবে এই ম্যাচ। মঙ্গলবার দুপুর 12টায় মুখে চওড়া হাসি আর গণমাধ্যম কর্মীদের থামস আপ দেখিয়ে মাঠে নামছেন ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ড্যারেন স্যামি। এমন খুশি হবার কারণটাও তো আছে। 3 ম্যাচ সিরিজের প্রথমটিতে জয় তুলে যে লিড নিয়েছে ক্যারিবীয়রা। ম্যাচ জয়ের পরদিন ঐচ্ছিক অনুশীলন ছিল উইন্ডিজের। সাগরিকায় ম্যাচ না খেলা ক্রিকেটারদের পাশাপাশি একাদশে থাকা ঘারি পিয়েরে, অ্যালিক আথানাজে করেছেন ট্রেনিং। ক্যারিবিয়ানদের লক্ষ্য একটাই, দ্বিতীয় ম্যাচে জয় তুলে সিরিজ জয় নিশ্চিত করা। সেই সাথে প্রথম ম্যাচের ভুল থেকেও শিক্ষা নিতে চায় দলটি। আমরা জানি বাংলাদেশ ঘরের মাঠে কতটা শক্তিশালী প্রতিপক্ষ। আমরা সর্বোচ্চ চেষ্টা করব পরের ম্যাচে জয় তুলে সিরিজ নিশ্চিত করতে। প্রথম ম্যাচ থেকেও শিক্ষা নেব। ডিউ প্রভাব ফেলেছে দ্বিতীয় ইনিংসে, সেটাও মাথায় রাখতে হবে পরের ম্যাচে।
বাংলাদেশ দলের অনুশীলন ছিল না মঙ্গলবার। হোটেলে সময় কাটিয়েছেন ক্রিকেটাররা, হয়েছে টিম মিটিং, জিম সেশন। তবে দ্বিতীয় ম্যাচে যে কোনো মূল্যে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকরা। বাংলাদেশের একাদশে আসতে পারে পরিবর্তন, মিডল অর্ডার আর বোলিং ডিপার্টমেন্টে হতে পারে রদবদল। তো এটা ঘরের মাঠে, তো ডেফিনেটলি আমরা চেষ্টা করবো সিরিজ জেতার, যে করি হোক। কারণ আমরা বিদেশে যেহেতু ভালো করে আসছি, এখানে আমরা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবো অবশ্যই, নিজেদের হোম। সো নেক্সট 2টা গেম আমাদের জিততে হবে। সিরিজের দ্বিতীয় টি-20 হবে সাগরিকার 6 নম্বর উইকেটে। প্রথমটি হয়েছিল 5 নম্বরে। তবে পিচ বদলালেও এর চরিত্রে তেমন বদল আসবে না নিশ্চিত। সাগরিকায় কিন্তু ডিউ ফ্যাক্টর কাজ করেছে প্রথম ম্যাচে। তাই তো বাংলাদেশ যদি দ্বিতীয় ম্যাচে টসও জেতে, সেক্ষেত্রেও পরে ব্যাটিং করাটাই শ্রেয় হবে। কেননা ইনিংসের শেষের দিকে বল এতটাই ভিজে যাচ্ছে যে বলাররা অনেকটা সমস্যার মুখে পড়ছেন, যার ফায়দা নিতে পারে ব্যাটাররা, যেমনটা ঠিক নিয়েছিলেন তানজিম সাকিব, নাসুম আহমেদরা। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। ক্যারিবীয় দেশ জ্যামাইকায় তাণ্ডবের পর কিউবার দিকে ধেয়ে চলেছে হারিকেন মেলিসা। কিছুটা দুর্বল হয়ে ক্যাটেগরি 3-তে রূপ নিয়েছে ক্যারিবীয় অঞ্চলে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ঝড়টি। বাতাসের গতি ঘন্টায় 125 মাইল। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় জ্যামাইকার নিউ হোপ শহরে আছড়ে পড়ে মেলিসা। বাতাসের গতি ছিল ঘন্টায় 185 মাইল বা 300 কিলোমিটার। বিভিন্ন অঞ্চলে 760 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির কথা জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। জারি হয়েছে বন্যা সতর্কতা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অনেক এলাকায়। তবে ব্যাপক পূর্ব প্রস্তুতি নেওয়ায় এড়ানো গেছে বড় ধরনের প্রাণহানি। হারিকেন মেলিসা এগিয়ে চলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিউবাতেও সরিয়ে নেওয়া হচ্ছে 8 লাখ মানুষকে। এরই মধ্যে শুরু হয়েছে ভারী বৃষ্টি। কিউবা থেকে শক্তিমত্তা হারিয়ে বাহামার দিকে যাবে মেলিসা। এর আগে মেলিসার প্রভাবে জ্যামাইকা, হাইতি ও ডমিনিকান রিপাবলিকে 7 জনের প্রাণহানি হয়েছে। অন্ধ্রপ্রদেশে ঝড় বৃষ্টির পর শক্তিমত্তা হারাচ্ছে ঘূর্ণিঝড় মন্থা। এগিয়ে চলছে উত্তর ও উত্তর পশ্চিমের দিকে। আবহাওয়া বিভাগের সতর্কতা অনুযায়ী অন্ধ্র উপকূল পেরিয়ে ধীরে ধীরে দুর্বল হলেও তার প্রভাব আগামী কয়েকদিন থাকবে পশ্চিমবঙ্গের আকাশে। কলকাতা সহ দক্ষিণাঞ্চলীয় 5 জেলায় দেয়া হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এ সময় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। 3 থেকে 4 ঘন্টা ধরে চলে তাণ্ডব। এ সময় বাতাসের গতি ছিল ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার। ঝড়ের দাপটে উপড়ে পড়েছে গাছপালা, ক্ষতিগ্রস্ত অনেক ঘরবাড়ি। দুর্যোগে একজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে। দর্শক, এখানে শেষ করছি যমুনা নিউজের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।